প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের আইসিটি বিষয়ের আমরা অনলাইনে এবং যতদিন তোমাদেরকে পেয়েছিলাম ক্লাসে, আমরা সিলেবাস শেষ করার পর এখন আমরা তোমাদের যে প্রবলেমগুলো আছে, অনেকেই অনেক প্রবলেম ফিল করতেছো যারা যেভাবে, সেগুলো সলভ করার চেষ্টা করতেছি। তো বেশ কিছু শিক্ষার্থী HTML এর টেবিল নিয়ে তাদের প্রবলেমের কথা জানানোর ফলে আজকে আমরা HTML টেবিল নিয়ে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। তো শিক্ষার্থীরা, তোমরা একটু দেখে নাও, কমেন্টের মাধ্যমে আমাকে জানাও যে ক্লাসের ভিউ এবং সাউন্ড সব কিছু ঠিক আছে কিনা। আমরা ক্লাসটাকে একটু সবাই শেয়ার করে দেব, যাতে যারা ক্লাসে এই মুহূর্তে উপস্থিত নাই তারা যেন ক্লাসটি উপভোগ করতে পারে। হ্যাঁ, আমি দেখে নিয়েছি, আশা করছি সব কিছু ঠিকঠাক আছে। রবিউল ইসলাম বিকাশ ঠিক আছে, থ্যাংক ইউ। রকিবুল ইসলাম বিকাশ, তোমরা খাতা কলম নিয়ে একটু রেডি হয়ে যাও। আর HTML টেবিল নিয়ে যাদের প্রবলেম তারা একটু নোট করে রাখবা, আর যাদের পারো তারা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা আরেকবার করলে হয়তো তোমাদের রিভিশনটা হয়ে যাবে। আমি একটা টেবিল আগে অঙ্কন করছি, লক্ষ্য করো। এরকমভাবে তোমরা জানো যে কোনো একটা ছক থাকলে, যাদের কিছু কিঞ্চিত পরিমাণও প্রবলেম আছে HTML টেবিল নিয়ে, তোমরা সকলেই তোমরা খাতা কলম নিয়ে রেডি হও। জি, ওয়ালাইকুম আসসালাম সানি, ক্লিয়ার স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা জানো টেবিল এরকম একটা বক্সের মতো, তার ভিতরে কতগুলো সারি এবং কলাম থাকবে, বাস, তাহলে টেবিল। যদি এই রকমের একটা টেবিল হয়, এখানে তুমি ডানে বাইরে এটাকে বলা হয় রো, এটা একটা রো, এটা একটা রো, আর খাড়া এগুলো কলাম, এটা একটা কলাম, এটা আরেকটা কলাম। তাহলে এখানে দুটি কলাম আছে, তিনটি সারি আছে। সারির দিক দিয়ে তোমরা জানো যে এটাকে সবার উপরে, এটা হলো প্রথম সারি, ফার্স্ট রো, ইংরেজিতে লিখি, এটা হলো ফার্স্ট রো। এটা হলো সেকেন্ড রো, এটা হলো থার্ড রো। সবার উপরে এই যে এটা হলো ফার্স্ট রো, এটা সেকেন্ড রো, এটা থার্ড রো। আর কলামের ক্ষেত্রে এটা হলো ফার্স্ট কলাম, এটা হলো সেকেন্ড কলাম। টেবিল যারা পারতে চাও, এই কলাম নিয়ে HTML এ কাজ নেই, সারি কয়টা এটা খুব জরুরি। এবং টেবিলের সারি, টেবিলের জন্য টি, আর সারি রো এর জন্য আর, টি আর। তাহলে প্রত্যেকটা সারির জন্য ট্যাগ হলো টি আর, টি আর দিয়ে বোঝায় টেবিল রো, মনে রাখবা, টি আর, টি আর হলো টেবিলের রো। তাহলে এখান থেকে একটা টিআর বা রো শুরু হচ্ছে, এখানে গিয়ে টিআর শেষ, এখানে টিআর ক্লোজ, এভাবে লিখতে হবে। তাহলে প্রত্যেকটা সারির জন্য টিআর, টিআর ক্লোজ, আবার এটা দ্বিতীয় সারি শুরু, দ্বিতীয় সারি শেষ, আবার টিআর, টিআর ক্লোজ, টিআর, টিআর ক্লোজ। এইগুলো তো আমার মনে হয় শিক্ষার্থীরা ক্লোজিং ট্যাগ এবং স্টার্টিং ট্যাগ এগুলো নিয়ে আলোচনার দরকার নেই, তোমরা জানো। এভাবে অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে কিছু বর্ণ বা বর্ণ সমষ্টি হলে ট্যাগ হয়, এগুলো নিয়ে আর আমি আলোচনা করছি না। তাহলে সারি শুরু, সারি শেষ, আবার সারি শুরু, সারি শেষ, সারি শুরু, সারি শেষ। এই টেবিলটার জন্য তাহলে তিনবার টিআর শুরু, টিআর শেষ লিখতে হবে।
তোমরা জানো যে এইভাবে ঘর করার পর এই ঘরের ভিতরে কিছু ডাটা থাকে। ধরো আমি ইচ্ছা মতো লিখছি এখানে বাংলা, ইংলিশ, আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, 6টা ঘরে 6টা নাম লিখলাম। প্রশ্ন আসে এইভাবে, এটা উদ্দীপক হিসেবে দিয়ে, যে এই টেবিলটি তৈরির জন্য HTML কোড লিখো। এটা হলো একটা কোশ্চেন। তোমার খাতায় লিখে ফেলো এই টেবিলটা। প্রশ্ন হলো এই টেবিলটি তৈরির জন্য HTML কোড লিখো। সাথে আমি আরেকটা, এই টেবিলটা কিসের জন্য, কি টেবিলের ভিতরে উপাদানগুলো কি কি, বিভিন্ন বিষয়ের নাম। আমি যদি এখানে লিখে দিই সাবজেক্টস, সাধারণত টেবিলের উপরে এরকম ভাবে কোনো একটা ক্যাপশন থাকে, যে একটা মানে কিসের উপর ভিত্তি করে টেবিলটা তৈরি হয়েছে, টেবিলের ভিতরে ডাটাগুলো অ্যানালাইসিস করে তার উপর ভিত্তি করে একটা নামকরণ এখানে উপরে থাকে। যে টেবিলটা যেহেতু বিভিন্ন বিষয়ের নাম আছে, আমি দিলাম সাবজেক্টস। এই টেবিলটা তৈরির জন্য এখানে যা যা আছে এটা তৈরির জন্য HTML আমরা কোড লিখব। সবাই আশা করি প্রস্তুত আছো? তো টেবিলটি তৈরির জন্য HTML কোড নিম্নরূপ। এইভাবে তোমরা লিখবা, টেবিলটি তৈরির জন্য HTML কোড নিম্নরূপ। সবার শুরুতে HTML দিতে হবে আর সবার শেষে HTML ক্লোজ দিতে হবে। এগুলো তোমরা জানো। এখন HTML এর ভিতরে কি থাকে? হেড এবং বডি। HEAD, হেড, হেড ক্লোজ। হেডের ভিতরে কিছুই দরকার নাই আপাতত, যেহেতু এখানে হেডের কোনো কাজ নাই। এটা প্রদর্শন করবে, বডিতে থাকবে। দিলাম বডি। আর HTML শেষের আগে হবে বডি ক্লোজ। বডি ক্লোজ, এই দুই বডির ভিতরেই এটার জন্য যা যা করতে হবে। এইটুক হলো একটা কাঠামো। তোমরা জানো HTML এর মাধ্যমে কোড লিখতে বললেই HTML ক্লোজ, হেড ক্লোজ, বডি ক্লোজ, এইটুক থাকবে। দেন এই দুই বডির ভিতরে তোমাদেরকে নিচের HTML-টা দেখা যাচ্ছে না, আমি এখানে লিখে দিচ্ছি। এই বডি যেখানে ক্লোজ করব ঠিক তার পরপরই HTML ক্লোজ। ওকে, এই দুই বডির ভিতরে আমাদেরকে লিখতে হবে এই টেবিলটার জন্য। যদিও এই লেখাটুকু টেবিলের বাইরে উপরে, কিন্তু HTML এ হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ যেটা HTML এ এই লেখাটুকু টেবিল ট্যাগের ভিতরে, টেবিল ট্যাগ লেখার পর ব্যবস্থা করা হয়েছে, কিন্তু শো হবে বাইরে, এইভাবে টেবিলের ঠিক উপরে। টেবিলের এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত যে টেবিলের ওয়াইজটা, তার ঠিক মাঝখানে এই লেখাটা আনতে হলে একটা ট্যাগ ইউজ করতে হয় ক্যাপশন নামে। ক্যাপশন ক্লোজ, এই দুইটা কথার মাঝখানে এই সাবজেক্ট কথাটা থাকবে। আমি দেখাচ্ছি, লক্ষ্য করো। TABLE, টেবিল দিয়ে শুরু হবে। এখানে আরেকটা কথা, ইম্পর্টেন্ট কথা, যদি আমি এখানে গ্রেটার দেন দিয়ে শেষ করে দেই, তাহলে টেবিলের যে এই যে দাগগুলো, এই যে বর্ডারগুলো, এই দাগগুলো আসবে না। আর বাকি সব দাগগুলো যদি মুছে দাও, তাহলে বাংলার নিচে আইসিটি, তার নিচে কেমিস্ট্রি, ইংলিশের নিচে ফিজিক্স, তার নিচে বায়োলজি, এগুলো সবই আসবে, কিন্তু দাগগুলো আসবে না যদি শুধু টেবিল দাও। শুধু যদি টেবিল দাও,
তাহলে এই দাগগুলো আসবে না। তাহলে কি করতে হবে? নিঃসন্দেহে এই টেবিল ট্যাগের পর স্পেস দিয়ে একটা ফাঁকা স্থান দিয়ে লিখতে হবে বর্ডার, BORDER, বর্ডার নামে একটা অ্যাট্রিবিউট। তোমরা জানো ট্যাগের নামের পর স্পেস দিয়ে যেগুলো লেখা হয় এগুলো হলো অ্যাট্রিবিউট। তাহলে বর্ডার নামে একটা অ্যাট্রিবিউট দিতে হবে এবং এই অ্যাট্রিবিউটের ভ্যালু হিসাবে ডবল কোটেশনের ভিতরে 1 অথবা 2 অথবা 3 অথবা 4 একটা ভ্যালু দিয়ে দিবা। তো মিনিমাম একটা ভ্যালু আমি দিলাম 1। তাহলে এই দাগগুলো দেখা যাবে, এই যে দাগগুলো, এই দাগগুলো দেখা যাবে। তাছাড়া এই দাগগুলো দেখা যাবে না যদি এইটা না লিখি। তো টেবিল শুরু এবং এই বডির আগে টেবিল শেষ করতে হবে, টেবিল শেষ করতে হবে। এই টোটাল টেবিলটা মনে করো এখান থেকে টেবিল শুরু, এখানে গিয়ে টেবিল শেষ, এই দুই টেবিল। এখন মাঝখানে কি করতে হবে? এই জিনিসগুলো প্রদর্শন করানোর জন্য কি করতে হবে? তোমাদেরকে একটু আগে আমি বলেছিলাম যে HTML এর মাধ্যমে টেবিলকে প্রদর্শন করানোর জন্য দেখতে হবে কয়টা সারি আছে আর কয়টা কলাম আছে। কিন্তু কলাম নিয়ে HTML এর কাজ নেই, কাজ হলো সারি নিয়ে। সারি কয়টা? একটা, দুইটা, তিনটা। সবার উপরে যে সারিটা, এটার জন্য তোমাকে প্রথম লিখতে হবে TR। এই যে TR, এই TRটা লিখছি আমি এই টেবিলের ঠিক পরপর। টেবিলের ঠিক পরপর সর্বপ্রথম যে TR, এটাই প্রথম সারি। কিন্তু এই সারির আগে তো আরেকটা কথা আছে, কি? এই যে টেবিলের উপরে যে এটা, যাকে কি বলেছিলাম? ক্যাপশন। তাহলে এই জন্য এই সারি শুরুর পূর্বে তোমাকে ক্যাপশন ইউজ করতে হবে। TR ইউজ না করে সর্বপ্রথম আমি ক্যাপশন লিখব, CAPTION, ক্যাপশন, ক্লোজিং ক্যাপশন। এই দুইটা ক্যাপশনের মাঝখানে লিখতে হবে ওই কথাটুকু যা এখানে দেখতে চাই, সাবজেক্টস। এইভাবে টেবিল ট্যাগের ঠিক পরপর, স্টার্টিং টেবিল ট্যাগের ঠিক পরপর যদি ক্যাপশন ইউজ করো, তাহলে এই লেখাটুকু লিখছি টেবিল ট্যাগের ভিতরে কিন্তু শো হবে এখানে। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। কারো কোনো প্রবলেম থাকলে তোমরা কমেন্টের মাধ্যমে লিখতে পারো, আমি কমেন্টগুলো দেখছি। ওয়ালাইকুম আসসালাম, ইসরাত জাহান এশার কমেন্ট পেয়েছি আমি। সালাম, অনেকেই সালাম দিয়েছে, সবার জবাব আমি দিয়ে দিলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওকে, তো ক্যাপশন আশা করি বুঝতে পেরেছ যে আমি লিখবো টেবিল ট্যাগের পর ক্যাপশন, ক্যাপশন ক্লোজ দিয়ে সাবজেক্টস হোক আর এখানে যে কোনো কথা হোক, এখানে যা লিখবা তা টেবিলের ঠিক উপরে এই জায়গায় শো হবে, মাঝামাঝি, এটুকের ঠিক মাঝামাঝি শো হবে। যদি এটাকে বাম দিকে বা ডান দিকে দেখতে চাও তাহলে ক্যাপশন, শুধু ক্যাপশন দিলে মাঝখানে শো হয়, তাহলে ক্যাপশনের সাথে অ্যালাইন ট্যাগ ইউজ, অ্যালাইন অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। ওকে, আমি আপাতত এখানে যা আছে তার জন্য করছি। তাহলে ক্যাপশন শেষ, এখন সারি শুরু। তাহলে TR শুরু, TR শুরু হলো। এই টেবিলের পর সর্বপ্রথম যে TR, এটা মেশিন বুঝে নেবে এটাই প্রথম সারি। এবং প্রথম সারিতে তুমি দেখবা এখানে এই বাংলা এবং ইংরেজি দুইটা ডাটা আছে। এই ডাটার জন্য লিখতে হয় TD। এই টিতে হলো টেবিল, ডিতে হলো ডাটা, টেবিলের ডাটা। তাহলে এখানে দুইবার TD হবে, একটা ডাটা হলো বাংলা আর একটা ডাটা হলো ইংলিশ। এই জন্য এই TR এর আন্ডারে TD বাংলা, TD ক্লোজ, একটা TD। এইভাবে ডানে লিখলেও চলবে, সৌন্দর্যের জন্য, বোঝার সুবিধার জন্য আমরা নিচে নিচে লিখলে আমি মনে করি বেশি ভালো, তাহলে প্রত্যেকটা ডাটা আলাদাভাবে বুঝতে পারবা। TD ইংলিশ, TD ক্লোজ। দেখো এই যে প্রথম সারি, প্রথম সারিতে তো দুইটাই ডাটা, এরপরে কি সারি শেষ? না, না, আরো আছে ডাটা। আর কোনো ডাটা নাই। যেহেতু আর কোনো ডাটা নাই,
তাহলে টিডি বাংলা টিডি ক্লোজ, টিডি ইংলিশ টিডি ক্লোজ, সারি ক্লোজ, এর পরপরই সারি শেষ করে দিবা। লক্ষ্য করে দেখো আমার হাতের দিকে, এই যে টিয়ার, এই যে টিয়ার, এই দুই টিয়ারের মাঝখানে ডাটা আছে দুইটা। এবং টিয়ারের ক্ষেত্রে যেমন বলেছিলাম সর্বপ্রথম যে টিয়ার পাবে মেশিন এটাকেই সবার উপরে প্রথম সারি ধরে নেবে, ঠিক তেমনি এই সারির ভিতরে, এই সারিতে যদি অনেকগুলো ডাটা থাকে সবার বামেরটাই হলো, সবার প্রথমে যে টিডি লিখবে এটাই হলো সবার বামে, তারপরে টিডিটা তার ডানে, তারপরে টিডিটা তার ডানে, এইভাবে সে নিয়ে নিবে অটোমেটিক্যালি। আমি লিখবো শুধু টিডি, শুধু টিডি, কিন্তু 1 নম্বর কোনটা 2 নম্বর কোনটা এটা তোমার বিবেচনার বিষয় না। তুমি প্রথম যে টিডি লিখবা টিয়ারের পর সর্বপ্রথম টিডি যেটা লিখছো এটাই সে সবার বামে বসাবে, আবার পরের যে টিডি লিখছো এটাই তারপরে, আবার যদি আরো টিডি এনে থাকতো আরো ডাটা লিখলে তারপরে সে এখানে বসাইতো। আশা করছি শিক্ষার্থীরা আমার কথাগুলো পরিষ্কার বুঝতে পারছো। তো প্রথম সারি শেষ, দ্বিতীয় সারি, দ্বিতীয় সারি এখানে টিয়ার 1 টিয়ার 2 দিয়ে দ্বিতীয় সারি বোঝানোর দরকার নেই, আমি আবারও বলছি যে আবার টিয়ার একটা শুরু করছি। এই টিয়ার ক্লোজ মানে প্রথম সারি শেষ, পরে এই টিয়ার মানেই অটোমেটিক্যালি তার পরের সারি দ্বিতীয় সারি। এবং দ্বিতীয় সারিতেও কয়টা ডাটা আছে? 2টা ডাটা আছে, একটা 2টা। এখানেও একই নিয়মে টিডি কি আছে, প্রথম ডাটা আইসিটি, টিডি ক্লোজ, আবার টিডি ডাটা হিসাবে ফিজিক্স, টিডি ক্লোজ, এবং এর সাথে সাথে টিয়ার শেষ। যে টিয়ার শেষ, দ্বিতীয় সারি শুরু হয়েছিল, দ্বিতীয় সারি শেষ হয়ে গেছে, দ্বিতীয় সারি শুরু, দ্বিতীয় সারি শেষ। তুমি একটু লক্ষ্য করে দেখো, আমি একটু এগুলো বক্স করে দেখাচ্ছি যে এতটুকু হলো প্রথম সারি আর এতটুকু হলো যে দ্বিতীয় সারির জন্য। লক্ষ্য করো একইভাবে আরেকটি সারি আছে, তার হলো টেবিল শেষ। টেবিল শেষ তো আমি ক্লোজিং আগে দিয়ে রেখেছি, আরেকটা সারি আছে শুধুমাত্র। লক্ষ্য করো আবার তাহলে সারি শুরু, আবার টিয়ার দিবা, টিয়ার শুরু। এই টিয়ারে এখানেও 2টি টিডি আছে, কেমিস্ট্রি একটা বায়োলজি। সো টিডি স্টার্টিং, টিডি কেমিস্ট্রি, টিডি ক্লোজ, টিডি বায়োলজি, টিডি ক্লোজ, আর এর সাথে সাথেই সারি শেষ টিয়ার ক্লোজ। আর এই যে সারি শেষ হলো, এই সারি শেষ হওয়ার সাথে সাথেই তো আর কোনো সারি যেহেতু নাই, তাহলে টেবিল শেষ, এই জন্য ক্লোজিং টেবিল। আশা করছি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। এই যে টেবিল শুরুর টেবিল, এই যে শেষের টেবিল, এই দুই টেবিলের মাঝখানে লক্ষ্য করে দেখো, যদি টেবিলের ক্যাপশন থাকে, সার্বিকভাবে একটু নজর দাও, সার্বিকভাবে খেয়াল করো, এই দুই টেবিল, টেবিল শুরু টেবিল শেষ, এর মাঝখানে যদি উপরে ক্যাপশন থাকে ক্যাপশন হবে, ক্যাপশন না থাকলে এই ক্যাপশন লিখবো না। এখানে যদি কোনো লেখা থাকে তো ক্যাপশন লিখবো, কোনো লেখা নাই আমি ক্যাপশন লিখবো না। যেমন ধরো এই সাবজেক্ট কথাটা এখানে মুছে দিলাম, এখানে কিছু নাই উপরে, তাহলে আমি এখানে ক্যাপশন কথাটা থাকবে না, এই কথা মুছে দিব। আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমার কথাটা। তো শুধুমাত্র ক্যাপশন নাই, ক্যাপশন যা সারি শুরু হয়ে যাবে। যে টিয়ার শুরু হলো, সেই টিয়ারের 2টি ডাটা আছে, 2বার টিডি হয়েছে, টিয়ার শেষ। আবার পরে আবার সারি শুরু হয়েছে, আবার টিয়ার শুরু, আবার এখানে টিডি আইসিটি, টিডি ক্লোজ, আবার টিডি ফিজিক্স, টিডি। প্রত্যেকটা আলাদা আলাদা ঘরের ডেটার জন্য আলাদাভাবে টিডি লিখতে হবে। টিডি মানে টেবিল ডেটা, টিয়ার ক্লোজ। পরে আবার টিয়ার শুরু হবে, তার আন্ডারে 2টি টিডি আছে, টিডি কেমিস্ট্রি, টিডি ক্লোজ, আবার আরেকটা টিডি বায়োলজি, টিডি ক্লোজ, আর এর সাথে সাথে সারি শেষ। আর এই সারির পর আর কোনো, তুমি নিচে যাবা দেবে, আর কোনো সারি নাই, তার মানে টেবিল শেষ। শিক্ষার্থীরা আমার মনে হয় সিম্পল একটা টেবিল তোমরা সবসময় পারবে। এখানে আরেকটু কথা তোমাদেরকে বলে রাখি, ধরো এই বাংলা কথাটা, এই ঘরের দেখো প্রত্যেকটা কথাই আমি
প্রত্যেকটা ঘরের বাম দেয়াল ঘেঁষে, যে বামের যে দাগটা বর্ডারটা, বামের বর্ডার ঘেঁষে লিখেছি বাংলা, বোঝা যাচ্ছে এইদিকে খালি। যদি এই বাংলা কথাটা এই ঘরটার, এই যে ঘরটুকু আছে এই ঘরের ঠিক মাঝখানে থাকে, তাহলে বাড়তি একটু কাজ করতে হবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো বাড়তি কাজটা কি করতে হবে। যারা বুঝতেছে না তাদের জন্য বলছি, ইংলিশ, আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো সবগুলো বামে আছে, শুধু এটা এখানে যা চেঞ্জ করেছি এটার জন্য তাহলে কি হবে, যে ডাটাটা সেন্টারে আছে সেই ডাটা, তাহলে যে বাংলা, তাহলে এইখানে যে টিডিটা আছে এই টিডিটাতে সেন্টার অ্যালাইনমেন্টের জন্য যা লিখতে হয় ওটা লিখব। অর্থাৎ এই দেখো আমি কি করছি, বাকি সব যা আছে তাই, শুধু টিডি ক্লোজ হলে ডাটাগুলো যা লিখবা, যে টিডি ইংলিশ টিডি ক্লোজ, এই শুধু টিডি ক্লোজ লিখলে এই ইংলিশ কথাটা ওই ঘরের বাম পাশের যে বর্ডার, এই বর্ডার ঘেঁষে অর্থাৎ লেফট অ্যালাইনমেন্টে থাকবে, ওই ঘরে ওই সেল, প্রত্যেকটা ঘরকে একটা সেল, ওই সেলে বাম পাশ থেকে শুরু হবে। কিন্তু যদি মাঝখানে থাকে ডাটাটা তাহলে লিখতে হবে, এই যে এখানে এরকম ছিল শুধু টিডি দিয়ে, এরকম ছিল টিডি বাংলা টিডি ক্লোজ। কিন্তু এখন এই যে স্টার্টিং টিডিতে একটা অ্যাট্রিবিউট ইউজ করব, সেই অ্যাট্রিবিউটটা কি, অ্যালাইন, অ্যালাইনমেন্টের জন্য অ্যাট্রিবিউট হলো অ্যালাইন, টিডি দিয়ে স্পেস ALIGN, অ্যালাইন ইকুয়াল সেন্টার, CENTER, অ্যালাইন ইকুয়াল সেন্টার। যদি শুধু টিডি দাও অটোমেটিক্যালি বাই ডিফল্ট লেফট অ্যালাইনমেন্টে থাকবে, আর যদি অ্যালাইন ইকুয়াল সেন্টার দাও তাহলে সেন্টার অ্যালাইনমেন্টে হবে। আবার সেম কথা, যদি এই বাংলা কথাটা এই ঘরটুকুর মাঝখানে না থেকে যদি এই বাংলা কথাটা এই ঘরের ডানে থাকতো, বোঝাই যাচ্ছে এই যে ঘরটুকু এই ঘরের ডান পাশে আছে আর বাকি সব বামে আছে, তাহলে বাকি সবগুলোতে টিডি থাকবে। এখানে অ্যালাইন ইকুয়াল সেন্টার ইউজ না করে অ্যালাইন ইকুয়াল রাইট, RIGHT, অ্যালাইন ইকুয়াল রাইট ইউজ করবা, তাহলেই এই বাংলা কথাটা এই ঘরের রাইট অ্যালাইনমেন্টে থাকবে। আশা করছি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। এইভাবে একটা ডান পাশে আরেকটা, বাম পাশে আরেকটা, সেন্টারে, এরকম ভাবে যদি তিন ধরনের টেবিলের প্রত্যেকটা সেলে একটা ডাটা তিন ভাবে থাকতে পারে, কি কি, লেফট, রাইট এবং সেন্টার অ্যালাইনমেন্টে। তোমাদেরকে টেক্সটের অ্যালাইনমেন্ট 4 ধরনের বলেছি। যদি এখানে শুধুমাত্র একটি শব্দ বা বর্ণ না থেকে অনেকগুলো লেখা থাকে, তখন অনেকগুলো বাক্য মনে করো আছে একটা ঘরের ভিতরে, বাকি ঘরগুলো ছোট 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 ছোট, তাহলে সেই বাক্যগুলোকে তোমরা দেখেছো লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট এবং আরেকটা অ্যালাইনমেন্ট আছে জাস্টিফাই অ্যালাইনমেন্ট। তাহলে অ্যালাইন ইকুয়াল জাস্টিফাই দিলে দুই পাশের বরাবর সোজা থাকে, বামেও সোজা থাকে, ডানেও সোজা থাকে। তো অ্যালাইনমেন্ট আশা করি তোমরা বুঝতে পেরেছ। আরেকটা কথা তোমাদেরকে বলবো, যদি ধরো এই ঘরে যা আছে এবং এই ঘরে যা আছে বাংলা, ইংলিশ, দুইটাই সেন্টারে আছে। দুইটা না হয় আমি এভাবে বলি, একটি সারির সবগুলো যদি সেন্টারে থাকে তাহলে এই সারির TR, যে সারিতে সবগুলো সেন্টার আছে, প্রথম সারিতে প্রথম যে টেবিলের পর প্রথম যে TR, সেই TR এ তুমি অ্যালাইন ইকুয়াল সেন্টার দিয়ে দিবা। লক্ষ্য করো আমার এই কথাগুলো খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। অ্যালাইন ইকুয়াল সেন্টার, তাহলে দেখা যাবে এটা কিন্তু মনে করো একটা সেন্টারে আরেকটা লেফটে আরেকটা রাইটে এরকম যদি থাকে তাহলে না,
একটা সারিতে যদি সবগুলো ডেটা সেন্টারে থাকে তাহলে আলাদাভাবে এই ডাটার জন্য এলাইন ইকুয়াল সেন্টার যেটা শিখাইছি ওরকম দরকার নাই। এই সারির সবগুলো সেন্টারে আছে, তাহলে সারিতে টিআরএ ইউজ করে দাও, তখন শুধু টিডি 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 লিখলেই চলবে। তাহলে এই সারির সবগুলো সেন্টারে থাকবে। আশা করছি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো আমার এই কথাটা। আরেকটা ব্যাপার, মনে করো এই ডাটাটা সেন্টারে আছে এবং বোল্ড আছে। দেখো বাংলা কথাটা অন্যান্য লেখার চেয়ে একটু মোটা সোটা, প্রত্যেকটা দাগ মোটা, বোল্ড বলে এটাকে। এই ডাটাটা বোল্ড আছে এবং সেন্টারে আছে। ইংলিশ কথাটা বোল্ড আছে কিন্তু রাইটে আছে। দেখো ইংলিশ কথাটাও মোটা সোটা আছে, বোল্ড আছে কিন্তু রাইট আছে, ডান পাশে আছে। তাহলে আমরা যে ডাটাটা বাংলা, এই যে ডাটাটা, এই ডাটাটা, এই যে বাংলা, এটা বামে টিডি ডানে টিডি, এখানেই তো চেঞ্জ করতে হবে। বাংলা কথাটা যেহেতু বোল্ড এবং সেন্টারে, তাহলে বাংলা আমরা জানি স্টার্টিং ট্যাগেই তোমার অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, ক্লোজিং ট্যাগে কোনো অ্যাট্রিবিউট ইউজ করতে হয় না। তো এই স্টার্টিং ট্যাগটাতে এই টিডিতে সেন্টার অ্যালাইনমেন্টের জন্য অ্যালাইন ইকুয়াল সেন্টার দিবা, CENTER, তারপরে বাংলা টিডি ক্লোজ। এতটুকু লক্ষ্য করো আগে সবাই। কি করেছি, ইংলিশটা পড়ে আসতেছি। বাংলা, বাংলার বামে এবং ডানে দেখো, বামের টিডিতে অ্যালাইন ইকুয়াল সেন্টার দিয়েছি এবং টিডি ক্লোজ করেছি। এত করে শুধু সেন্টার হবে, কিন্তু বোল্ড তো হয় নাই। আমি বাংলা ডাটাটা সেন্টারে আসবে কিন্তু বোল্ড হবে না, এই মোটা থাকবে না, এরকম লেখাই এখানে থাকবে বাংলা। তাহলে বোল্ড করার জন্য কে বোল্ড? বাংলা। তাহলে তোমরা শিখেছো যে ডাটাটা বোল্ড তার ডানে এবং বামে, এই যে এখানে দেখো আমার হাতের দিকে লক্ষ্য করো, এই যে বাংলার বামে এবং ডানে, এখানে বি, এখানে বি ক্লোজ, তাহলে বোল্ড হয়ে যাবে। সেন্টারে আছে এবং ইটালিক আছে, তাহলে এখানে বোল্ড না দিয়ে আই দিবা, ইটালিক হয়ে যাবে। সেন্টারে আছে এবং আন্ডারলাইনে আছে, তাহলে এখানে ইউ দিবা, আন্ডারলাইন হয়ে যাবে। আশা করছি বুঝতে পারছো আমার কথাগুলো। তোমার যদি সেন্টারে না রাইটে আছে, তাহলে ওকে অ্যালাইন ইকুয়াল রাইট দাও, রাইট অ্যালাইনমেন্টের জন্য অ্যালাইন। আর ভিতরে বোল্ড অথবা আন্ডারলাইন অথবা ইটালিক অথবা যেভাবে চাইবে তার জন্য ওই ট্যাগটুকু ডানে বাইরে নতুন করে যে ট্যাগ ইউজ করব, আমরা যে ট্যাগগুলো শিখেছি সেই ট্যাগগুলো ইউজ করব আলাদাভাবে, টিডিতে নয়। ডাটা তো সেন্টারে আছে দেখে টিডি অ্যালাইন ইকুয়াল সেন্টার দিয়েছি। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছ ইংলিশের জন্য কি হবে। ইংলিশের দুই পাশে বি কথাটা থাকবে, কিন্তু এই টিডিতে অ্যালাইন ইকুয়াল কি হবে? সবাই বলো দেখি, এই টিডিতে অ্যালাইন ইকুয়াল কি হবে? আমি অপেক্ষা করছি, রেসপন্স করো, তোমরা কমেন্টের মাধ্যমে জানাও এই ডাটাটার জন্য কি লিখতে হবে। এই যে সেকেন্ড টিডি, এই সেকেন্ড টিডিতে ইংলিশ কথাটাকে আমরা এইভাবে দেখতে চাই, এই সেলে রাইটে থাকবে, রাইট অ্যালাইনমেন্টে থাকবে এবং ডাটাটা দেখা যাচ্ছে বোল্ড। তাহলে কি লিখতে হবে জানাও সকলে। এখনো পর্যন্ত কারো জবাব পাইনি আমি। আফিয়া আক্তার, শুধু রাইট লিখলে চলবে? শুধু রাইট তো হলো ডানে, কিন্তু বোল্ড করার জন্য কি করবা? বোল্ড করার জন্য কি করতে হবে ওইটাও জানাও।
তোমার এখানে এটার মতো চিন্তা করো যে টিডি অ্যালাইন ইকুয়াল রাইট, এটা ঠিক বলেছো আফিয়া, অ্যালাইন ইকুয়াল রাইট, ভেরি গুড। আবু তোরাব রায়হান বলেছো অ্যালাইন ইকুয়াল রাইট, ভেরি গুড, অ্যালাইন ইকুয়াল রাইট হবে। আর আর ইংলিশ কথাটা বোল্ড আছে যে, তাহলে ইংলিশের দুই পাশে কি ট্যাগ ইউজ করতে হবে? বি ট্যাগ ইউজ করতে হবে, তাহলে বোল্ড হবে। আশা করছি বুঝতে পেরেছ। এখন এই যে মনোযোগ খুব বেশি করে, এটার জন্য কি কি কাজ করতে হচ্ছে? সেন্টারে আনার জন্য অ্যালাইন ইকুয়াল সেন্টার এবং বোল্ড করার জন্য বি। এই টোটাল কথাটাকে আমি ইংলিশ কথাটাকে একটু মাঝখানে সেন্টারে বোল্ড লিখছি। হ্যাঁ আপনি আক্তার হয়েছে, বি ট্যাগ দেখেছি আমি। এটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো এটা সেন্টার অ্যালাইনমেন্টে আছে কিন্তু বোল্ড, আর এটা সেন্টার অ্যালাইনমেন্টে বোল্ড না। সো এই দুটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হবে এখানে অ্যালাইন ইকুয়াল সেন্টার, এখানে বিটা শুধু বাদ যাবে ইংলিশের ক্ষেত্রে। কিন্তু যদি সেন্টার এবং বোল্ড থাকে তাহলে তো এই যে আগেরটার মতোই লিখতে হবে। কিন্তু আমি বলতে চাই এখানে টি ডি না দিয়ে যদি টিএইচ ইউজ করো, টিএইচ, মনোযোগ দিয়ে খেয়াল করো কথাটা, ইংলিশের দুই পাশে জাস্ট টিএইচ ইউজ করলাম। টিএইচ হলো টেবিল হেডিং। এই টিএইচ যদি ইউজ করো, হ্যাঁ আবু তোরাব রায়হান, ভেরি গুড, যেভাবে লিখতে হবে ইংলিশের দুই পাশে বোল্ড বোল্ড ক্লোজ। এখন খেয়াল করো আবু তোরাব এবং যারা আছো লাইনে, এটা একই, এখানে সেন্টার এবং বোল্ড, এটাও সেন্টার এবং বোল্ড। তবে এটার জন্য কি করেছি? টিডি ইউজ করে অ্যালাইন ইকুয়াল সেন্টার দিয়েছি এবং ডাটাটার দুই পাশে বোল্ড কথাটা লিখেছি টিডি ক্লোজ, এটা হবে। আর ইংলিশটাকে একই কাজ করার কথা কিন্তু না করে ইংলিশটাকে আমি কি করেছি? টিএইচ আর টিএইচ ক্লোজ। এইভাবে লিখলে যে কাজ হবে এইভাবে লিখলে একই কাজ হবে। তাহলে আমরা কেন কষ্ট করতে যাব? এইচটিএমএল এ আমাদের সুবিধার জন্য এই যে টিএইচ ক্লোজ দিয়েই এই দুইটা কাজকে একত্রে করানো হয়েছে। এটার ক্ষেত্রেও যদি তুমি টিএইচ ইউজ করো, বাংলার দুই পাশে টিএইচ ক্লোজ, তাহলে এইটার পরিবর্তে ওইটুক লিখলেই চলবে। অর্থাৎ বাংলা এই কথাটা কি হয়ে যাবে বলো? সেন্টারে আসবে এবং বোল্ড হয়ে যাবে। ইংলিশ কথাটাও তো সেন্টারে এবং বোল্ডে আছে, তাহলে ইংলিশের দুই পাশে টিএইচ ইউজ করে দিব, হয়ে যাবে। সবাই কি বুঝতে পেরেছ? বোল্ড কিন্তু যদি রাইটে থাকে, লেফটে থাকে, তাহলে কি করা যাবে না? টিএইচ ইউজ করা যাবে না। টিএইচটা ইউজ করলে কি ঘটবে? টিএইচটা ইউজ করলে দুইটা কাজ হবে, সেন্টারে আসবে এবং বোল্ড হবে। টিএইচ ইউজ করলে সেন্টারে আসবে এবং বোল্ড হবে। আশা করছি এতটুকুতে তোমাদের আর কোনো প্রবলেম হওয়ার কথা না। এই কাজগুলো তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে, আশা করছি তোমরা টেবিল নিয়ে তাহলে কোনো সমস্যা হবে না। আমি আরেক ধরনের টেবিলে, এইচটিএমএল এ আরেক ধরন আছে, সেটা নিয়ে একটু আলোচনা করব। আমি দেখো এখানে টেবিল ক্লোজ এটুকু রেখে দিয়েছি। ধরো
এটার জন্য HTML কোড কি হবে? তোমরা সবাই চিত্রটা আঁকো, দেখো এই সাবজেক্টস কথাটুকু এই ঘরের ঠিক মাঝখানে আছে। এই ঘরটার এখানে একটা দাগ হইলে তো এখানে আলাদা আলাদা সেল হয়ে যেত, যেটা একটু আগে শিখেছি। তো এইখানে যে এই যে ডাটাটা সাবজেক্ট কথাটা বসেছে, এখানে দুইটি সেলকে একত্রে করেছে। এখানে একটা এই দাগটা যদি এটা যদি সম্পূর্ণ থাকতো, এটা যদি উপর দিকে এটা এরকম থাকতো, তাহলে আলাদা দুটি ঘর হয়ে যেত। একটা হলো এটা, একটা হলো এটা। মোট 1 2 3 4 5 6টা সেল হতো, কিন্তু এই দাগটা এখানে নাই, না থেকে মুছে দিয়ে এখানে সাবজেক্টস কথাটা লেখা হয়েছে। সাবজেক্টস কথাটা লেখা হয়েছে, তাহলে সাবজেক্টস কথাটা আবু তোরাব রায়হান প্রশ্ন করেছ, TH আর TD এর মধ্যে যে কোনো একটা ইউজ করলেই কি হবে কি না, দুটা একই কি না? একই না, শুধু TH লিখলে আরও তো আবু তোরাব TH ক্লোজ যে কোনো ডাটা মাঝখানে বসাই দিবা, এটা বোল্ড হয়ে যাবে এবং সেন্টারে আসবে এই ঘরের। আর TD লিখলে শুধু TD লিখলে সেক্ষেত্রে তো বামে থাকবে, বোল্ড ছাড়া হবে। তবে হ্যাঁ, যদি TD এর পাশে তুমি অ্যালাইন ইকুয়াল সেন্টার দাও এবং ডাটাটার দুই পাশে B দাও, তখন যে কাজ হবে শুধু TH লিখলে একই কাজ হবে। আশা করি জবাবটা পেয়েছ। TD দিয়েও চলবে, TH দিয়েও চলবে, তবে TH লিখলে হবেটা কি, এটাকে মাথায় রাখতে হবে। শুধু TH লিখলে দুই পাশে, যে কোনো ডাটার দুই পাশে যদি TH লিখো, TDর পরিবর্তে TD লিখলাম না, TH লিখলাম, তখন সেই যে ডাটাটা TDর পরিবর্তেই তো TH দুইটা একসাথে তো না, TDর পরিবর্তে TH। তো যে সকল ক্ষেত্রে TDর পরিবর্তে TH দিব, সেই ডাটাটা কেমন হবে? সেই ডাটাটা ওই ঘরের মাঝখানে চলে যাবে এবং বোল্ড হয়ে যাবে শুধু TH লিখলেই। কিন্তু শুধু TD লিখলে কি ঘটবে? আশেপাশে যদি আর কিচ্ছু না লিখি, TD ক্লোজ, তাহলে ডাটাটা বোল্ড হবে না এবং সেন্টারে না, বাম পাশে থাকবে, বোল্ড ছাড়া বাম পাশে থাকবে। তাহলে TD দিয়ে যদি আমি সেন্টারে নিতে চাই এবং বোল্ড চাই, তাহলে আমি দেখিয়েছি ওই TDর সাথে একটা অ্যাট্রিবিউট অ্যালাইন ইকুয়াল সেন্টার লিখবা, আর ডাটাটার দুই পাশে B ক্লোজ লিখবা। তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই পার্থক্যটা। শুধু TH লিখলে যে ঘটনা ঘটবে, TD লিখে অ্যালাইন ইকুয়াল সেন্টার এবং ডাটাটা দুই পাশে বোল্ড লিখলে একই কাজ হবে। আশা করি জবাবটা পেয়েছো। ওকে, এখানে দেখো মোট 5 বার ডাটা আছে, 1 2 3 4 5টা, তাহলে 5 বার TD লিখতে হবে। প্রথম কথা, 5 বার TD লিখতে হবে। সারি কয়টা? নিঃসন্দেহে ডানে বারেগুলো যদি সারি, এই যে আমার হাতের দিকে দেখো, এটা একটা সারি, এটা একটা সারি, এটা একটা সারি, তাহলে 3 বার TR লিখতে হবে। তাহলে এই যে টেবিল ক্লোজ, তার ভিতরে 3 বার TR হবে, TR ক্লোজ, TR ক্লোজ, TR ক্লোজ, 3 বার। প্রথম টিয়ারে প্রথম সারিতে ডাটা কয়টা? এই যে এখান থেকে সারি শুরু, এখানে সারি শেষ। ডাটা কয়টা? নিঃসন্দেহে একটা মাত্র ডাটা আছে, তাহলে একটাই TD হবে, একটাই TD হবে। দ্বিতীয় টিয়ারে দ্বিতীয় সারি এখান থেকে শুরু, এখানে গিয়ে শেষ। এই টিয়ারে দুইটা TD, দুইটা ডাটা যেহেতু আছে, 2 বার TD হবে। আর এই যে টিয়ার, এই টিয়ারে 2 বার TD হবে, যেহেতু দুইটা ডাটা আছে। যে সকল ক্ষেত্রে বাম বর্ডার ঘেঁষে থাকবে, যেমন বাংলা, ইংলিশ, এই দুইটা শুধু TD লিখলেই চলবে। কিন্তু এটা সেন্টারে আছে, তাহলে এই TDতে অ্যালাইন ইকুয়াল সেন্টার দিতে হবে। এটা রাইট আছে, এই TDতে অ্যালাইন ইকুয়াল রাইট দিতে হবে। এটা আবার সেন্টারে আছে, তাহলে এই TDতে অ্যালাইন ইকুয়াল সেন্টার দিতে হবে। এই হলো কথা। তবে খুব ইম্পর্টেন্ট কথা, এগুলি পরীক্ষায় বেশি আসে। যদি দেখো যে এরকম একের অধিক ঘর একত্রে হইয়া একটা ঘর হইছে, যেমন এই যে এখানে এই দাগটা এখানে থাকলে আলাদা ঘর হইতো, এটি বুঝবো কিভাবে একাধিক ঘর মিলে একটা ঘর হইছে কিনা? তার জন্য সর্বপ্রথম পরীক্ষার হলে যদি এই প্রশ্নটা আসে, প্রশ্নটাতে তুমি এরকম ভিন্ন কালারের একটা কলম নিয়ে
ভিন্ন কালারের একটা কলম নিয়ে তুমি অসম্পূর্ণ দাগগুলোকে সম্পূর্ণ করে দিবা। ডানে বায়ে আগে দেখো, এই যে এই দাগটা সম্পূর্ণ, এই দাগটা সম্পূর্ণ, এই দাগটা সম্পূর্ণ, এই দাগটা সম্পূর্ণ। ডানে বায়ে কোনো ছোট দাগ নাই, টেবিলের বাম থেকে একটা ডান পর্যন্ত দাগগুলো একটা সম্পূর্ণ দাগ আছে। খাড়া দাগগুলো দেখবা অসম্পূর্ণ কোনো খাড়া দাগ আছে কিনা। যেমন এই দাগটা একেবারে টেবিলের উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ, আবার মাঝখানে এই যে দাগটা খাড়া, এই দাগটা ছোট্ট দাগ আছে, একটু অসম্পূর্ণ আছে। এটাকে এভাবে ডট 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 দিয়ে তুমি সম্পূর্ণ করে দিবা। আরো কি কোনো খাড়া দাগ অসম্পূর্ণ আছে? না, এই যে শেষ দাগটা সম্পূর্ণ। তাহলে একটা মাত্র এখানে অসম্পূর্ণ দাগ ছিল, সেটাকে সম্পূর্ণ করে দিছি। এই দাগটা এখানে থাকতো, কিন্তু না থেকে কি করেছে, এই দাগটা মুছে দিয়ে এই দুইটা ঘরকে একত্রে এই সাবজেক্টটা কথাটা বসেছে। এখন যে কথাটা বলবো, যেখানে তুমি যে ঘরের ভিতরে এরকম ডট 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 দেখবা, সেই ঘরটাতেই দেখেই বুঝতে হবে যে একাধিক সেল একত্রে হয়ে একটা সেল তৈরি হয়েছে। আর এরকম হইলে শুধু টিডি লিখলে চলবে না। অর্থাৎ যে ঘরের ভিতর দিয়ে দেখবা ডট 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 হয়েছে, সোজা কথা, সেই ঘরে শুধু টিডি লিখলে চলবে না। কি লিখতে হবে এটা আমি একটু বোঝাচ্ছি, লক্ষ্য করো। আমরা একবার লিখে ফেলি। নিশ্চয়ই টেবিল ক্লোজের মাঝখানে তোমাদেরকে বলেছিলাম এখানে সারি কয়টা, এই যে ডবল টিক চিহ্ন দিয়ে, এই যে একটা সারি শুরু একটা সারি শেষ, আবার দ্বিতীয় সারি শুরু দ্বিতীয় সারি শেষ, তৃতীয় সারি শুরু তৃতীয় সারি শেষ। তাহলে 3 বার টিয়ার লিখতে হবে। প্রথম টিয়ার লিখলাম, টিয়ার। বলো দেখি প্রথম সারিতে কয়টা ডাটা? একটা, তাহলে টিডি লিখব। কিন্তু এই যে ডাটাটা এই ঘরের ভিতরে, এই যে ডাটাটা হয়েছে, এই ঘরের ভিতর দিয়ে একটা ডট 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 গিয়েছে কিনা? হ্যাঁ। এই জন্য আমি তোমাদেরকে বলেছি, যখনই এরকম ভাবে তোমার কোনো ঘরের ভিতর দিয়ে ডট ডট যাবে, তখন তোমাকে লক্ষ্য করতে হবে এখানে একের অধিক সেলকে একত্রে হয়েছে। বলো তো এইটুক আর এইটুক কি? এটা এই কলামের একটা অংশ, এই ঘরটা ছিল এই কলামের একটা অংশ। তাহলে এইটা এবং এটা ডানে এবং বামে, এই যে এই কলাম আর এই কলাম, দুইটা কলামকে একত্রে করে একটা হয়েছে। এই জন্য দুইটা কলামকে একত্রে করলে এখানে লিখতে হয় কল স্প্যান। এখন লক্ষ্য করো, যদি আমি এখানে গ্রেটার দেন দা ক্লোজ করে সাবজেক্টস কথাটা লিখে দিই, সাবজেক্টস এবং টিডি ক্লোজ, তাহলে কি ঘটনা ঘটবে? সাবজেক্ট কথাটা এখানে বাম পাশ থেকে আসবে, ঘর এই দাগটা মুছবে, কল স্প্যান ইকুয়াল, ও কয়টা কলাম? একটা আর একটা, দুইটা কলাম একত্রে, তাহলে এখানে কল স্প্যান ইকুয়াল 2। যদি এখানে আরেকটা ডট 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 পড়তো, যদি পড়তো, তাহলে 1 2 3টা ঘরকে একত্রে কল স্প্যান ইকুয়াল 3 লিখতে হতো। ওকে, কল স্প্যান করেছো, ঠিকই আছে, কিন্তু তোমাদেরকে আমি বলেছিলাম শুধু টিডি লিখলে ওই ডাটাটা বাম পাশ থেকে আসে। তাহলে এখানে কি সেন্টারে আছে, তাহলে শুধু এটুকু লিখতে চলবে না, এটার সাথে আরেকটু এখানে লিখতে হবে অ্যালাইন ইকুয়াল সেন্টার। অ্যালাইন ইকুয়াল CENTER, সেন্টার। আশা করছি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। তাহলে এই যে ডাটাটা, যেহেতু এখানে দুটি কলামকে ডানে বাইয়ে একত্রে হলে দুটা কলাম, আর যদি এটা আর এটা একত্রে হয়ে একটা ঘর হতো, এই দাগটা যদি না থাকতো, তাহলে এখানে উপরে এই সারির একটা অংশ, এই সারির একটা অংশ যখন একত্রে হবে, তখন এটাকে বলা হয় রো স্প্যান। কল স্প্যান হলো এই কল দিয়ে কলামের প্রথম 3 বর্ণ কল স্প্যান, আর রো তো আছেই 3 বর্ণ রো স্প্যান। এই কল কথাটার পরিবর্তে রো, স্প্যান বানান সেম। তাহলে যদি এটা এই অংশ আর এই অংশ মিলে একটা ঘর হতো, এই দাগটা যদি এখানে না থাকতো, তাহলে এই যে এই ঘরটার জন্য কি লিখতে হতো? রো স্প্যান। এখন যেহেতু এটা এই ঘরের মাঝখান দিয়ে কোনো দাগ মোছা হয়নি, সিঙ্গেল, তাহলে শুধু টিডি। আর যখনই তার ভিতর দিয়ে কোনো দাগ এক্সট্রা যাবে, তখন
যেটা স্প্যান। আশা করছি বুঝতে পেরেছো সকলে। তাহলে এই যে ডাটাটা, এই ডাটার দুইটা কাজ, একটা হলো স্প্যান হয়েছে, কল স্প্যান, এবং এটা সেন্টারে আছে দিয়েছি, ডাটা শেষ, আর এর সাথে সাথে সারি শেষ, টিআর ক্লোজ, সারি শেষ, টিআর ক্লোজ, এর মাঝখানে একটা মাত্র টিডি হয়েছে। দেন দ্বিতীয় সারি শুরু, এটা শেষ, প্রথম সারি শেষ, দ্বিতীয় সারি শুরু, আবার টিআর শুরু করতে হবে। এই সারিতে দুইটা টিডি আছে এবং দুইটাই লেফটে আছে, শুধু লেফটে থাকলে শুধু টিডি লিখলে হবে, মানে টিডি বাংলা, টিডি বাংলা, টিডি ক্লোজ, আবার টিডি ইংলিশ, টিডি ক্লোজ, আর এর সাথে সাথে তৃতীয় সারি শেষ। এখানে দুইটাই লেফটে আছে, এই জন্য শুধু টিডি লিখলে কি ঘটনা ঘটে তোমাদেরকে একটু আগে আমি বুঝিয়েছি। শুধু টিডি লিখলে লেফটে থাকবে অটোমেটিক্যালি, ওই ঘরটাতে লেফটে থাকবে, এবং বোল্ডও হবে না, আন্ডারলাইন হবে না, অন্য কিছু হবে না, লেফটে থাকবে। এই যে ডাটাটা, ও সারি শেষ, টিআর শেষ, এখন তৃতীয় সারি শুরু, আবার সারি শুরু করলাম। এই সারিতে দুইবার টিডি আছে। প্রথম যে ডাটাটা, এখানে কোনো স্প্যান আছে যে ডট 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 মাঝখান থেকে গেছে? না, যায় নাই, মানে এখানে কোনো রো স্প্যান, কল স্প্যান লিখতে হবে না, তাহলে শুধু টিডি, টিডি। তবে এই টিডির সাথে যেহেতু বাম পাশে না ডান পাশে আছে, এই টিডির সাথে অ্যালাইন ইকুয়াল RIGHT, রাইট দিতে হবে, এটা হলো স্টার্টিং টিডি। দেন ICT, টিডি ক্লোজ। তাহলে প্রথম টিডি জাস্ট অ্যালাইন ইকুয়াল রাইট দিয়েছি কারণ ডানে আছে। যদি এটুকু না লিখতাম তাহলে টিডি আইসিটি, টিডি ক্লোজ, আইসিটিটা বামে থাকতো, যেহেতু ডানে আছে অ্যালাইন ইকুয়াল রাইট দিয়েছি। ম্যাথ, আরেকটা টিডি, আরেকটা ডাটা ম্যাথ, এবং এটা সেন্টারে আছে বিধায় এখানে শুধু টিডি ইউজ না করে এখানেও অ্যালাইন ইকুয়াল, CENTER, সেন্টার, তারপর ম্যাথ, টিডি ক্লোজ, আর এর সাথে সাথেই টিআর ক্লোজ। এইটা একটা সারি, এটা একটা সারি, এটা আরেকটা সারি, এই হলো তিনটি সারি এবং টেবিল শেষ। আশা করছি শিক্ষার্থীরা তোমরা আমার কথাটা বুঝতে পেরেছ। আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে কাজ শেষ করতে চাই, এবং হোমওয়ার্কটা আমি মুখে মুখে বলে দেব, তোমরা এটা বাড়িতে নিজে নিজে করে এখানে কমেন্টে তোমরা সেই ছবিটা তুলে আপলোড দিয়ে দিবা, আমি দেখে দিব ইনশাআল্লাহ। ধরো এটা সাবজেক্ট কথাটা মাঝখানে আছে, সায়েন্স, বিজনেস, শুধু বিজনেসই লিখে দিলাম, ধরো সায়েন্সের বিষয়গুলো এরকম চারটা ঘর, কিন্তু এখানে ঘর ছাড়া এখানে আছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, এই চারটা বিষয় আছে। আর এখানে মনে করো
ফিন্যান্স, তারপরে আছে মনে করো আর কি বিষয় সায়েন্স কমার্সের, ধরো আইসিটি তো সব বিষয় আছে, আইসিটি এবং অ্যাকাউন্টিং। তোমাদেরকে আমি এরকমভাবে যখনই দেখবা ঘরগুলো সিঙ্গেল না, তখনই তোমাদেরকে বলেছি অসম্পূর্ণ দাগ থাকলে এগুলোকে সম্পূর্ণ করে দিতে। তাহলে এখানে আমি ভিন্ন কালারের কলম দিয়ে সম্পূর্ণ করে দিচ্ছি। দেখো প্রথমে ডানে বাই দেখো, সবার উপরে এই দাগটা সম্পূর্ণ, ডানে বাইগুলো সব বিশ্বাস করবা, এই দাগটা সম্পূর্ণ আছে, এই দাগটা সম্পূর্ণ আছে, এই যে দাগটা এখানে গিয়ে শেষ হয়ে গেছে অসম্পূর্ণ, এটা সম্পূর্ণ করে দিয়েছি। এই দাগটা সম্পূর্ণ আছে। তাহলে ডানে বাইয়ের দাগগুলো যেগুলো অসম্পূর্ণ ছিল সম্পূর্ণ করে দিলাম। খাড়া দাগগুলো এটা সম্পূর্ণ, এটা দেখো অসম্পূর্ণ আছে, এখানে অসম্পূর্ণ আছে, এটা সম্পূর্ণ, আর কোনো খাড়া দাগ, অসম্পূর্ণ খাড়া দাগ নাই। তাহলে এখন তোমাকে যদি বলি এই দাগগুলো যদি থাকতো তাহলে এটা একটা সারি হতো, যেখানে এটা একটা সেল, এটা একটা সেল, এখানে একটা সেল, এই প্রত্যেকটা সেলের জন্য আলাদা আলাদা 3বার টিডি লিখতে হতো, যেহেতু 1 2 3টা সেল। কিন্তু এখন এই সেল আর এই সেল, 3টা সেল, এই যেহেতু দাগ নাই মিশে একটা সেল হয়েছে, তাহলে এক্ষেত্রে ডানে বাইরগুলো, এটা একটা কলাম ছিল, এটা একটা কলাম ছিল, এটা একটা কলাম ছিল, তাহলে এখানে 3টি কলামকে একটা কল স্পেন হয়েছে, কল স্পেন ইকুয়াল 3, 1 2 3টা ঘরকে একত্রে করলে কল স্পেন ইকুয়াল 3। একটাই ডাটা শেষ, সারি শেষ। সেকেন্ড সারিতে সায়েন্স এবং বিজনেস স্টাডিজ এই দুইটি ডাটা আছে। এই যে সায়েন্স, এই ডাটাটার ভিতর দিয়ে এখানে একটা দাগ গেছে, তাহলে এই সায়েন্স কথাটা যদি টিডিটা হবে, সেই টিডিতে এখানে একটা ঘর দুইটা ঘরকে একত্রিত করছে, তাহলে এখানে কল স্পেন হবে। ডানে বাইরে এটা একটা কলাম ছিল, এটা একটা কলাম ছিল, তাহলে কল স্পেন ইকুয়াল 2 হবে। কিন্তু এই বিজনেসের ভিতর দিয়ে, বিজনেস যে ডাটাটা, এটার ভিতর দিয়ে কোনো ডট 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 যায় নাই, তার মানে এখানে কি হবে, শুধু টিডি বিজনেস, টিডি ক্লোজ। আশা করছি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। এখন সমস্যা এখানে ফিজিক্স, কেমিস্ট্রি এবং এই যে শুধুমাত্র এই ডট ডট ডটের উপরের এই অংশটুকু, এই অংশটুকুতে তো প্রথম সারি হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে এটা দ্বিতীয় সারিতে থাকার কথা, বায়োলজি, ম্যাথ আর এই অংশটুকু। এখন এই 3টি কথাই আছে একটা ঘরে, সেটা হলো এই 2টা ঘরকে মিলাই একটা ঘর হয়েছে, এই এক ঘরে এই 3টা কথা, 3টা বিষয়ের নাম আছে। এখন এই ঘরটা আর এই ঘরটা মিলে যেহেতু একটা হয়েছে, কারণ এইটুক ছিল দ্বিতীয় সারিতে, এটা ছিল তৃতীয় সারিতে, তাহলে এই টোটাল ঘরটা এখন দ্বিতীয় সারিতে ধরবো নাকি তৃতীয় সারিতে ধরবো, এই ক্ষেত্রে শুধু এটাই মুখস্থের বিষয়, এটাই একটু মনে রাখার বিষয়, আর বাকিটা সহজ। যে যদি উপরে নিচে যেটি সারি যদি একত্রে হয়, এটা দ্বিতীয় সারি ছিল, এটা তৃতীয় সারি ছিল, দ্বিতীয় তৃতীয় চতুর্থ আরো যদি একত্রিত হয়, তা যে কয়টা একত্রিত তাদের মধ্যে সবার উপরের ঘরে যাবে, অর্থাৎ দ্বিতীয় আর তৃতীয় হয়েছে, তবে দ্বিতীয় সারিতে ধরতে হবে। এই ঘরটা দ্বিতীয় সারিতে চলে যাবে, অর্থাৎ দ্বিতীয় সারিতে হবে এই যে এতটুকু, এতটুকু হবে দ্বিতীয় সারিতে। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তৃতীয় সারিতে পড়ে থাকবে শুধু বায়ো এবং ম্যাথ, তৃতীয় সারিতে পড়ে থাকবে শুধুমাত্র বায়োলজি এবং ম্যাথ। তাহলে এটার জন্য ফার্স্ট সারিতে টিআরে একবার টিডি হবে, দেন কল স্পেন হবে, টিডি ক্লোজ, সারি শেষ। দ্বিতীয় টিআরে 2বার টিডি হবে, প্রথম টিডিতে কল স্পেন ইকুয়াল 2 হবে, সায়েন্স টিডি ক্লোজ, আবার টিডি বিজনেস টিডি ক্লোজ, সারি শেষ। তৃতীয় সারিতে 3বার টিডি হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, আর শেষ যে টিডি, এই টিডিতে রো স্পেন ইকুয়াল 2, 2টা রোকে একত্রিত করছে, রো স্পেন ইকুয়াল 2 হবে। এবং এই 3টি সাবজেক্টের মাঝখানে যেহেতু নিচে নিচে আছে, তোমার নিচে নিচে রাখার জন্য তোমরা জানো বিআর ট্যাগ, তাহলে ফিন্যান্স বিআর, আইসিটি বিআর, অ্যাকাউন্টিং দিয়ে টিডি শেষ, সাথে সাথে টিআর শেষ। তৃতীয় সারি শেষ হলো, সরি 1 2, হ্যাঁ তৃতীয় সারি শেষ হলো। চতুর্থ সারিতে শুধুমাত্র এইটুকু বায়ো, একটা টিডির ভিতরে টিডি বায়ো টিডি শেষ, টিডি ম্যাথ টিডি শেষ,
আর এর সাথে সাথে চতুর্থ সারি শেষ, এটা কিন্তু হবে না, এটা তো তৃতীয় সারিতেই চলে গেছে। চতুর্থ সারিতে শুধুমাত্র দুটো টিটি, আর এরপরে আর কোনো সারি নাই, টেবিল শেষ। আশা করছি শিক্ষার্থীরা যতটুকু আলোচনা করেছি এতটুকুতে টেবিল নিয়ে কারো কোনো সমস্যা আর থাকার কথা নয়। তারপরেও কোনো সমস্যা থাকলে তোমরা আমাদেরকে জানাবে, আমরা চেষ্টা করব আরও টেবিল নিয়ে ক্লাস করানোর জন্য। আমি আজকে ক্লাস এখানেই শেষ করছি। আগামী দিন আবারও দেখা হবে কোনো এক ক্লাসে। সেই যাবৎকাল পর্যন্ত তোমরা সকলেই